আসসালামু আলাইকুম। সম্প্রতি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের একটা রিসার্কুলার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে এই সার্কুলারটা কিছু মাস বা কয়েক মাস আগে আসলে দিয়েছিল, সেটা হচ্ছে 90 পদের বিপরীতে, এবং এটা আবার রিসার্কুলার হয়েছে 242টা পদের এগেইনস্টে। তো আজকে আলোচনা করব যে আসলে এই সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এটার পরীক্ষা পদ্ধতি কী, এটার আসলে কাজ কী, এবং আরেকটা কনফিউশন সবার মধ্যে আছে, সেটা হচ্ছে সার্কুলারে লেখা আছে এটা হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। তো এটা কি আসলে অস্থায়ী ভিত্তিতে নাকি হচ্ছে আপনার স্থায়ী ভিত্তিতে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো আপনারা জানেন যে এই সার্কুলারটা হচ্ছে কয়েক মাস আগে দিয়েছিল, যেখানে 90টা পোস্ট ছিল। পরবর্তীতে এটা এই কিছুদিন আগে বা গত পরশুদিন আপনার হচ্ছে এই 242 পদের এগেইনস্টে আবার রিসার্কুলার দিয়েছে। দ্যাট মিন্স এই যে সার্কুলারটা যখন তারা দিয়েছিল 90টা পদ, তার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আসলে তাদের যে পোস্ট সংখ্যা বেড়েছে, অর্থাৎ তাদের যে কর্মকর্তাগুলো ছিল তারা হয়তো রিটায়ারমেন্টে চলে গেছে বা অন্য কোনো ওয়েতে আসলে সেই পদগুলো শূন্য হয়েছে। তো সেইগুলো তারা চাচ্ছে যে এই পরীক্ষার মাধ্যমে, মানে একই সাথে আসলে সেই পদগুলোও যেন আপনার পূরণ হয়, এবং এই যে 90টা পদের পরে আরও যতগুলো পদ আপনার ফাঁকা থাকবে 242টার মধ্যে থেকে, সেইগুলোর জন্য যেন আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া না লাগে। তো কর্তৃপক্ষ আসলে এই জন্যই আসলে এটার রিসার্কুলারটা দিয়েছে। তো এই সহকারী যুব উন্নয়ন যে কর্মকর্তা, অর্থাৎ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, এনাদের আসলে পরীক্ষা পদ্ধতিটা কেমন, এনাদের পরীক্ষা পদ্ধতিটা যেটা হয়েছে বিগত সময়গুলোতে, সেটা আমরা দেখেছি যে ফার্স্ট অফ অল আপনার প্রিলি হয়েছে। প্রিলিতে টেকার পরে আপনাকে রিটেনে বসতে হবে, রিটেনে টিকতে হবে, দেন আপনাকে ভাইবার জন্য আসলে সিলেক্ট করা হবে, এবং ভাইবাতে উত্তীর্ণ হলে আপনি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হবেন। তো এই ছিল হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এখন এদের কাজটা কি, এদের কাজ নিয়েও আসলে অনেক কনফিউশন আছে আপনাদের মধ্যে। সেটা হচ্ছে যে অনেকেই বলতেছেন যে ভাই এটা তো নাকি কিস্তি উঠাইতে হয়, কিস্তি দিতে হয়, তো কিস্তি উঠাইতে না পারলে নাকি সেখান থেকে বেতন কাটে। তো দেখুন, সহকারী যে যুব উন্নয়ন কর্মকর্তা, অর্থাৎ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, এদের প্রধান কাজ হচ্ছে আপনার যে বেকার যুবকরা থাকে বা উদ্যোক্তারা থাকে তাদেরকে ট্রেন আপ করানো, পাশাপাশি এদেরকে ঋণের ব্যবস্থা করা, এদেরকে কিছু আর্থিক অর্থের ব্যবস্থা করে দেয়া, যাতে করে তারা আসলে তাদের যে থিঙ্কিং আছে বা তাদের যে আইডিয়া আছে সেটা যেন তারা কাজে লেগে তারা যেন স্বাবলম্বী হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমি ঋণ দিব। ধরেন আমি একজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, তো সেক্ষেত্রে আমি যাকে আসলে ঋণ দিব তার থেকে হচ্ছে আমি আবার প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট তার থেকে আমি নিব। তো এটা আমি সরকারের খাতায় জমা দিব। তো এই ক্ষেত্রে এনজিওর ক্ষেত্রে যেটা হয়, এনজিওগুলা বা আপনার যারা আসলে এই যে ঋণ দিয়ে থাকে ব্যাংকগুলা, তারা কিন্তু একই ওয়েতে ঋণ দেয় বা হচ্ছে আপনার কি বলে, মানুষকে আসলে হেল্প করে থাকে। তো সেই জায়গা থেকে তাদের যে এনজিওর কর্মকর্তারা থাকে, আমরা দেখতে পাই গ্রাম অঞ্চলে যে তারা আসলে এসে কিস্তির জন্য বসে থাকে বাড়িতে। যদি সেই বাড়ির লোক না থাকে, অন্যত্র চলে যায় বা আসলে তাদেরকে যদি পাওয়া না যায়, তারা যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে। কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে একটা প্রেশার আছে এইটা, যে তারা যাদেরকে কিস্তি দিয়েছে বা অ্যামাউন্টের যে টাকাটা দিয়েছে সেই টাকাটা তাদেরকে আসলে উঠাইতে হবে। যদি তারা উঠাইতে না পারে, সেই কিস্তিটা যদি তারা আসলে সেখান থেকে তুলে আনতে না পারে, তাহলে তাদের যে স্যালারি আছে সেই স্যালারি থেকে তাদেরকে টাকাটা কেটে নেওয়া হয় মাসে। সেটা কিন্তু আসলে কি বলে আপনার প্রাইভেট যে কোম্পানিগুলো আছে বা প্রাইভেট যে জব সেক্টরটা আছে সেখানে এই কাজটা করা হয়। আমার কাছের খুব একজন বন্ধু আসলে এটা করেছিল। ও যেই সংস্থায় কাজ করেছিল সেই সংস্থার নাম আমি নাই বললাম। তো সেখানে আসলে সে 2 মাস কাজ করে চলে আসছিল, কারণ এই পেশাটা সেখানে থাকে। তো সেই জায়গা থেকে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে, তাইলে এই যে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, ওনারাও তো আসলে ঋণ দিবে একটা ব্যক্তিকে, তো সেখানে যদি তারা ঠিকমতো কিস্তি উঠাতে না পারে, তাদের কি বেতন কাটা যাবে? আসলে এটা একদম সম্পূর্ণ একটা ভুয়া ধারণা ভাই, এটা কখনোই হবে না। কারণ আপনি জেনে নেন যে এটা একটা স্থায়ী চাকরি। এটা নিয়ে কনফিউশন ছিল অনেকেরই, যেটা একটা অস্থায়ী নাকি স্থায়ী। আসলে গভর্নমেন্ট যত জবই আছে সবই কিন্তু প্রথমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সেটা একটা সার্টেন টাইম থাকে, সেই সার্টেন টাইম পরে গিয়ে আপনার সেখানে স্থায়ী করে দেওয়া হয়। তো এটা একটা স্থায়ী চাকরি, অর্থাৎ একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি শিক্ষানবিশ থাকবেন। তো সেই সময়ের মধ্যে যদি সরকার চায় আপনাকে আসলে বের করে দিতে পারে, বাট সেই টাইমটা পরে গিয়ে আপনার চাকরি যখন স্থায়ী হয়ে যাবে, আপনি একদম সরাসরি রাজস্বভুক্ত একটা জব করবেন, এই সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যে চাকরিটা আর কি। তো এখানে যখন আপনি রাজস্বভুক্ত হবেন, আপনি যখন স্থায়ী একটা চাকরি করবেন, সেখানে আসলে স্যালারি কাটার কোনো সুযোগ নাই।
ঠিক আছে, অন্ততপক্ষে গভর্নমেন্ট থেকে আপনার স্যালারি কাটবে না বা কাটার এই ধরনের কোনো নজিরও নাই, আমরা কখনো শুনিও নাই। সো কিস্তি আপনাকে দিতে হবে, এটা সত্য কথা, আপনাকে আবার সেগুলো উঠায় আনতে হবে, এটাও সত্য কথা। কিন্তু এখানে আসলে কী কী টেকনিক অবলম্বন করবেন বা আপনার উপরে যারা থাকবে তাদেরকে আপনি কীভাবে রিপোর্টিং করবেন, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করতেছে যে আপনার উপর আসলে কতটা প্রেশার বাড়বে। সো কাজের একটা প্রেশার আছে, এটা খারাপ আমি বলবো না যে কাজের প্রেশার নেই। এখানে আমি যতটুকু আসলে এটা নিয়ে ঘাটাঘাটি করেছি, এটা দেখেছি এটার কাজের মোটামুটি একটা ভালো প্রেশার আছে। এটার বিগত সময়ের এই পোস্টের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার, এটাই এখন আসলে নাম হয়েছে আপনার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এখানে প্রমোশনটাও মোটামুটি ভালো, আপনার পরিচালক পর্যন্ত চলে যাওয়া যায়। তো সেই জায়গা থেকে হচ্ছে এটা খুব ভালো একটা জব হইতে পারে যারা আসলে জবলেস আছেন, এখন যারা প্রিপারেশন নিচ্ছেন গভর্নমেন্ট একটা রাজস্বভুক্ত বা সরকারি চাকরি করবেন, তো তাদের জন্য এটা খুব ভালো চয়েস হইতে পারে আমি বলবো। তো আপনারা যারা আসলে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ফার্স্ট অফ অল অবশ্যই প্রিলি, রিটেন, ভাইবা এই তিনটা জিনিস মাথায় রেখে আপনারা এই প্রিপারেশনটা নিন। অর্থাৎ আপনাকে প্রিলি কোয়ালিফাই করতে হবে, রিটেন কোয়ালিফাই করতে হবে এবং ভাইবা উত্তীর্ণ হতে হবে, দেন আপনি আসলে এই জবটা পাবেন। সো সেভাবে পড়ালেখা করেন এবং আশা করি এই যে পোস্ট এটা সম্পর্কে আপনারা ইন ডিটেল জেনে গেছেন। তারপরে কোনো কোশ্চেন থেকে থাকলে কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।